যেভাবে এক্সপ্রেশন এনেছে এবং যেখানেতে ওই যে গাজার দুঃখী বাচ্চাগুলোর মুখ চোখ যারা সবকিছু হারিয়ে একটা পুতুল হাতে ধরা রয়েছে এবং সেইখানেতে আপনি তাদের এক্সপ্রেশনটাকে তুলে ধরেছেন, এই জায়গাটাতে আপনাকে বাহবা না দিয়ে পারা যাবে, মানে সত্যিকারের একটা বিরাট কাজ করেছে, বিরাট কাজ। তো আপনার এই জার্নিটা সম্পর্কে একটুখানি আপনি বলবেন। ওয়ার্কটা এই ধারে অসুবিধা যেটা বললি এই যে প্রসেসে এগুলো আমাদের একটু শোনা। না, জার্নিটা আমার কাজের জার্নি না আমার নিজের জীবনের জার্নি, কোনটা? কাজটা থাকবে, জীবনকে বাদ দিয়ে কাজ নয়, কাজকে দুটোই অঙ্গাঙ্গিভাবে আছে। সেটা হচ্ছে আমার বাবা ছিলেন ডাক্তার, কিন্তু পোস্টেড ছিলেন ইউপিতে পোস্টেড ছিলেন। আমরা ওপার বাংলা থেকে এসেছি সর্বত্র। তো ওখানে বাবা প্রচন্ড মানে ম্যান অফ প্রিন্সিপাল ছিলেন। আর প্রত্যেক বাবা ডাক্তার ছিলেন, মানে স্টেট ইউপি স্টেট গভর্নমেন্টের ডাক্তার। তো প্রত্যেক বছর বাবা ট্রান্সফার হতো, প্রত্যেক বছর। এমন হয় যে 6 মাসের মধ্যে ট্রান্সফার হয়েছে, মানে আমাদের জিনিসপত্র প্যাক করাই থাকতো, খোলার অবকাশ ছিল না। এখানে তো আমরা ছোটবেলায় এখানে হাঁটাহাঁটি করি, ছেলেরা হয়তো মন্তব্য করে, একটা মজার কথা হয়তো কিছু বললো, বা এটা বেশিরভাগই করে না, কিন্তু অবস্থা এতটাই খারাপ। সেই জন্য দেখবেন ওখানকার হরিয়ানা ইউপি এরা ভীষণ মারকুটে, ভীষণ মারকুটে, কথায় কথায় হাত উঠে, না হলে ওরা টিকতে পারবে না। আমি কি করেছি সেন্ট্রাল স্কুল হচ্ছে মানে সমস্ত স্টেটের টিচাররা ওখানে আছে। ওখানে যা তান্ত্রিকতা, আমি আমার পরিবারের মধ্যে আমি খুব সাধারণ একটা বাড়ির মেয়ে। বাবা মারা যান যখন আমার 14 বছর বয়স, তারপর আমি কলকাতায় চলে আসি এবং আমাকে আমার মা বাড়িতে থাকতে হয়েছিল, দাদার আশ্রয়ে থাকতে হয়েছিল, এবং সেটা খুবই পেইনফুল। তো মানে আমি পড়াশোনা নিজের পয়সায় করেছি, সমস্ত কিছু আমি নিজের করেছি, কারোর কাছে আমার কথা নেই। ফলে তো আমার স্ট্রাগলটা সাংঘাতিক। তারপরে আমি জয়েন করেছি, চাকরি করেছি। চাকরি করা যেহেতু আমার এটা ভালো ছিল, রেজাল্ট খুব ভালো ছিল, ফলে তো আমি একটা ভালো জায়গায় চাকরি পেয়েছি। সেখানে ঢুকেও আর্ট টিচার, আর্ট কথাটাই ওদের ডিকশনারিতে নেই। আর্ট টিচার মানে হচ্ছে ও বাচ্চাদের নিয়ে যাবে, বাচ্চাদেরকে ট্যুরে নিয়ে যাবে, এইসব অফিসে বসে লিখবে, এটা হচ্ছে আর্ট। 20 বছর কমপ্লিট করার পর আমি চাকরিটা ছেড়ে দিই। আমি তো আমার আর্ট টিচার হিসেবে অভিজ্ঞতার কথা বলছি না, ওটা তো খুবই ভালো। যাই হোক, প্রচুর আমাকে দেখিয়েছে, ঘুরিয়েছে, মানে আমার এটা আমাকে সমৃদ্ধ করেছে, সেটাও ঠিক, কারণ এত লোকের মধ্যে থেকেছি, এত জায়গায় ঘুরেছি, যে সেটা আমার মনে হয় যে আমার মনের মধ্যে যে সমস্ত জড়তা ছিল সেগুলো অনেকটাই কেটে গেছে কারণে, এবং জঞ্জাল যেগুলো ছিল সেগুলো অনেকটাই মুক্ত হয়েছে। কারণ এই নর্থ বেঙ্গল তো খুবই সুন্দর। মেঘডুবি গেছি আমি, আমাকে পাঠিয়েছে ইয়েতে সান্দাকফু, 54টা বাচ্চা নিয়ে আমি সান্দাকফু গেছি ইয়ে করে, বাই ট্রেকিং সবুজ যদি খুঁজতে হয় নর্থ বেঙ্গল এখন সবুজ। হ্যাঁ, সেই এক্সপেরিয়েন্স গুলো সত্যি আমার খুবই। কিন্তু তারপরে কাজটা কন্টিনিউ করা গিয়েছিল, নিজের কাজটা কন্টিনিউ আমি যখন নর্থ বেঙ্গলে ছিলাম তখন কাঠ কেটে, মাটি অ্যাভেলেবল ছিল না, কাঠ কেটেছি, অনেকগুলো কাঠ আমি কেটেছি ওখানে, কারণ কাঠটা খুব অ্যাভেলেবল। এই সময় 7টা বছরে একজন টিচার ছিলেন, তিনি মানিক তালুকদার। আর কিচ্ছু ছিল না, একটা মানে শুধু একটা চৌবাচ্চার মাটি ছিল, আর কোনো ফার্নেস অব্দি কিচ্ছু ছিল না। তখন তো জোড়াসাঁকো। তো 7 বছর ওখানে কাটিয়েছি। 7 বছরের কোর্সটা 9 বছরে শেষ হয়েছে। তো শুধু মাটি ঘাঁটতে শিখেছি, যে কারণে আমার টেরাকোটা, ওটা এতই আমার প্রিয়, এতই ওটা কচলেছি যে আমার টেরাকোটাটা আমি ছাড়তে পারি। আর দ্বিতীয়ত যেহেতু আমার খুব লাইফটা টাফ ছিল, ফলত টেরাকোটা মাটিতে কাজ করলাম, পুড়িয়ে দিলাম, কাজ শেষ হয়ে গেল কাজ। তো এই জায়গা থেকে আমার টেরাকোটাটা নিয়ে আমি ইদানিং 2023-এ আমি সেরামিক্সের কাজ শুরু করি। সেরামিক্স কয়েকজনের সঙ্গে, অরুণিমা দি বিশেষ ওনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়, উনি টেরাকোটার কাজ করতেন, সেরামিক্সের কাজ করতেন, তো আমি ওনার সঙ্গে গিয়ে সেরামিক্সের কাজ করি। সেরামিক্সের কাজ করতে গিয়ে যে কালারটা অ্যাপ্লাই করছি, সেটা আমার হ্যাঁ কমা লেগেছে। তো
তখন আমার মনে হলো যে কেননা আমি এটা টেরাকোটার উপর যদি অ্যাপ্লাই করি তাহলে সিরামিক্সের কালারটাই টেরাকোটার উপরে ইউজ টেরাকোটা যে পোড়ানোর আগে কালার পোড়ানোর আগে। আচ্ছা মাটির কাজটা করি। মাটির কাজটা করার পর কাজটা কমপ্লিট হয়ে যায়, ভিজে অবস্থায় আমি কালারটা অ্যাপ্লাই করি। আচ্ছা কালারটা অ্যাপ্লাই হ্যাঁ, করি হ্যাঁ, আর এটা তারপরে ওটা শুকানোর পরে আমি পোড়াতে দিই, পরে ওই কালারটা আসে। আচ্ছা। সেটা অ্যাক্সিডেন্টাল ওটা, হবে হ্যাঁ। অ্যাক্সিডেন্টাল আর একটা ওটা ফার্নেসটা আমার গ্যাস ফার্নেস, ফলে তো খুব আচ্ছা। একটা কন্ট্রোল করা যায় না। যেবার আমার কাছে কিছু বাচ্চারা আসে, তারা একটা গ্রাম থেকে আসে, মুসলিম মেয়ে, একটি হিন্দু মেয়ে এবং আরো দু চারজন আসে, তারা ছোট ছোট কাজ করে। তো সেই কাজগুলোকেও আমি ওদের শেখাই, পরে সেগুলো বিক্রি করে ওদের টাকা তুলে দিই। তো সেই বড় কাজের সঙ্গে ওই ছোট কাজগুলো দিলে স্পেসটা হ্যাঁ, space টা ইন বিটুইন adjust বড় হয়ে কাজের যায়, মাঝে হ্যাঁ, গ্যাপগুলো হ্যাঁ, থাকে হয়ে যায়। অন্য একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এটা তো গেল আপনার কাজের টেকনিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে আপনি কিভাবে কাজ করছেন, আগে আপনার স্ট্রাগলিং পিরিয়ডের পরে আপনি কাজ করবেন। এই যে আপনি যখন ভিআরএস দিবেন, আপনি নিশ্চিত মনের দিকে যে আমার আমার মানে পেনশনের ইয়েটা এখন আমার কাছে নিশ্চিত, আমি ভিআরএস। কিন্তু আপনি কাজ করবেন এই ধরনের ভাবনাটা, এটা কি তখনই তৈরি করে রেখে দিচ্ছেন? আসলে এটার পেছনে ওদের সঞ্জীবনের কৃতিত্ব আছে। হুম। আমাকে, আমি বাড়িতে বসে কাজ করতাম, আমার বাড়িটা ছোট, প্রচুর নোংরা হতো আর কি। তখন একদিন ও বিরক্ত হয়ে বললো যে তুই একটা কাজ করতে, স্টুডিও নিয়ে ওখানে গিয়ে কাজ কর। তো সেই সূত্রে খুঁজে 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 আমি পেয়েও গেলাম একটা মনের মতো studio। কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়ে চলে যাই, করে ওখানে সারাদিন কাজ করতে থাকি। ফলে তো বাহ। অটোমেটিক্যালি মানে কাজ না করলে আমি ভালো থাকি না, এটা কাজ করলে আমি দেখছি ভালো থাকি, শারীরিক এবং মানসিক। এটা তো বটেই, এবার মানে এবার আপনি ধরুন এই যে যে মানে ভাবনার চিন্তাটা কাজের মধ্যে দিয়ে প্রকাশ করছেন, সেই জায়গাটা নেই পাওয়া যায়। যেটা এই যে এক্সিবিশনটা আপনি করেছেন একাডেমিতে, মূলত সেই কথা, এক্সিবিশনটার কথাই যদি বলা যায় আর কি, তার গ্যালারি নিয়ে শো করছে এবং সেটা খুব ভাবনা চিন্তার মধ্যে দিয়ে সেই শোটা করেছে। এই বিষয় ভাবনা এবং এই জায়গাটা থেকে সবাই আপনাকে চিনেছে কিন্তু এই এক্সিবিশন, হুম, তার আগেতে কিন্তু আপনি যদি কোথাও প্রোডাক্টটা করে থাকেন, সেটা কিন্তু আপনি চোখে পড়ে। পরেনি। তো সেটা সেটা আমি ফিল করেছি এবং আমাকে আমার ফেসবুকের যে বন্ধুরা, মানে বন্ধু মানে যারা, তাদের সঙ্গে আমার কখনো দেখা হয়নি, তারা আমাকে বারবার বলেছে আপনি একটা সোলো করুন, তো আপনি একটা সোলো করুন। এই যে ভাবনা চিন্তাটা আপনার কাজের মধ্যে যে রিফ্লেক্ট করেছে, সেটা এই কেন আপনি ভাবলেন, বা এই বিষয়টা কি ভাবলেন? মানে একাডেমিতে যেটা বললাম, হ্যাঁ, আমি আসলে মেয়েদের কথাটাই বেশি বলি, মেয়েদের কথাটাই ভালো বুঝতে পারি, মেয়েদের গল্পটাই আমার কাছে অনেকটাই স্পেস নিয়ে আসে। হুম, এই সমাজ, পুরুষতান্ত্রিক সমাজে, মানে আমি কোনো পুরুষ বিরোধী নই, কিন্তু এটা সত্যি যে পুরুষতান্ত্রিক সমাজ আমাদের এমনভাবে বেঁধে রেখেছে, আমাদের সমস্ত অনুভূতিগুলোকে আমরা প্রকাশ করতেই পারি না, প্রকাশ করতে জানি না। ইনফ্যাক্ট মানে আমরা যে ছোটবেলা থেকে কখনো দেখবেন না যে একটা মেয়ে খুব পা ছড়িয়ে ইয়ে করে বসে আছে, এরকম দেখবেন না। দেখবেন না যে, শুনবেন না যে খুব মুখে আওয়াজ, সাধারণ কথা, খুব জোরে জোরে মুখে আওয়াজ করে খাচ্ছে, দেখবেন না। কেন? এটা কে শেখালো? কেউ শেখায়নি কিন্তু। মা বলে দেয়নি, মা বলে দেয়নি যে তুমি এভাবে বসো, বা কেউ বলে দেয়, কিন্তু সে নিজে নিজে ওটা করেছে। আমি তো পোয়েট স্কুলে ছিলাম, আমি দেখতাম মেয়েরা চুপচাপ, ছেলেরা অসংখ্য কথা বলেই যাচ্ছে। ছেলেগুলোকে বাইরে বের করে দিলে তখন মেয়েরা নিজেদের মনের কথা বলে। 7-8 এর পর থেকে মেয়েরা আলাদা হতে শুরু করে। কে ওদের বলে আলাদা হতে? কেউ তো বলে না, ওরা বুঝতে পারে। কারণ সমাজের নির্দেশ, এই যে অবদমন, এই অবদমন থেকে দেখবেন মানসিক রোগী কিন্তু মেয়েরা বেশি, কারণ তাদের মনের মধ্যে অবদমন আছে। এমন কথা, সে অনেক কথাই সে বলতে পারে না, অনেক কথাই সে বলতে জানে না। ফলত যে জানে, যে বলে, সে তাসলিমা নাসরিন হয়ে যায়। আমি
আমি তাকে সমর্থন করি বা না করি, হ্যাঁ, সে অরুন্ধতী রায় হয়ে যায়, সে মেধা পাটেকর হয়ে যায় যখন সে কথা বলে, এগিয়ে আসে। তো এই জায়গা থেকে বোধহয় আমাকে নিজেকে প্রকাশ করার জায়গা হচ্ছে আমার মন। তার মানে স্কুল একটা আপনার জায়গা হয়েছিল যেখানে ছেলে মেয়েদের দেখে হ্যাঁ, ভীষণ ভাবে স্কুলটা আমাকে, মানে আমি স্কুলটা খুব এনজয় করেছি। মানে আমার সমস্ত স্কুলের ছেলে মেয়ে ছিল আমার ছেলে মেয়ে। মানে আমার আর্ট রুম, এটা বোধহয় সমস্ত আর্ট টিচারদের ক্ষেত্রেই সত্যি, আর্ট রুম হচ্ছে আড্ডা মারার জায়গা, যা কিছু প্রবলেম আর্ট রুম, এটা মানে ওরা আমার বন্ধু ছিল আর কি। এই জায়গা থেকে আমি ওদেরকে বিশেষ করে মেয়েদের তাদের গোপন কথা এসে আমি ওই জায়গা থেকে বলছি যে মেয়েদের এমন একটা সাপ্রেশন যেটা এই আমাদের সমাজটাকে যে কোনো ফলত বিকৃত হিসেবে সেটা প্রকাশ পায়, নানান বিকৃতি নিয়ে সেগুলো প্রকাশ পায়। তো এই জায়গাটা থেকে আমার কাজের বসা, কিন্তু